আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা। এইচএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধু যারা আছো, যারা 2026 সালে এইচএসসি ও সমমান পরীক্ষা দিবা, তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাজেশন নিয়ে হাজির হলাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাজেশন কাদের জন্য? এইচএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুদের জন্য। প্রথমেই বলি, ভিডিওটা একটু বড় হবে, প্রথমেই বলতেছি। তবে তুমি যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে তুমি উপকৃত হবা। ইনশাআল্লাহ পরীক্ষায় আমার সাজেশন থেকে আশা করি কমন আসবে। ঠিক আছে, আমি এই ভিডিওতে তোমাদের এইচএসসি ও সমমান পরীক্ষায় 6টা অধ্যায় আছে আইসিটি। হ্যাঁ, 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো পড়বা, প্রথমে আমি এটা বলবো। তারপর কোন টপিক থেকে কয়টা সৃজনশীল, কোন টপিক থেকে কয়টা এমসিকিউ আসতে পারে, আমি এটা বলবো। সম্ভাব্য এটা বলবো। তারপর পাস করার জন্য কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়বা, ভালো রেজাল্ট করার জন্য কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়বা, এটা বলবো। অর্থাৎ প্রথমে আমি বলবো কোন অধ্যায় থেকে কোন টপিক পড়বা, এটা প্রথমে। তারপরে বলবো কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসতে পারে, কয়টা এমসিকিউ আসতে পারে। তারপর আমি বলবো পাস করার জন্য এবং ভালো রেজাল্ট করার জন্য কোন কোন অধ্যায়গুলো পড়বা। ঠিক আছে, তো ভিডিওটা বুঝতেই পারতেছো বিস্তারিত হবে। তো এখানে বোর্ডে শুধুমাত্র 2 অধ্যায় লেখা আছে। কেন ভাই? আমার বোর্ডটা ছোট। হ্যাঁ, আমি চাইলে এই ছোট বোর্ডেও ছোট করে রেখে 6 অধ্যায় আমি লিখে ফেলতে পারতাম। আমি ছোট করে যদি হিজিবিজি করে লিখতাম, তাহলে 6 অধ্যায় লিখে ফেলা যেত, ওটা ব্যাপার নয়। কিন্তু আমার কথা হচ্ছে আমি 2 অধ্যায় করে বোর্ডে লিখবো, তারপর সেগুলো বলবো। ঠিক আছে, 2 অধ্যায় করে বোর্ডে লেখাগুলো তোমরা পাবা। দেখো, প্রথম অধ্যায় থেকে তোমরা কোন কোন টপিকগুলো পড়বা। প্রথম অধ্যায় থেকে প্রথমে তোমরা একটা টপিক পাবা, সেটা হচ্ছে বিশ্বগ্রাম। কি? বিশ্বগ্রাম। ওই টপিকটা পড়বা। এখানে প্রথম অধ্যায় থেকে কি টপিক দিচ্ছে আমি একটু বলি। বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে তোমার কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট? ভার্চুয়াল রিয়েলিটি মোস্ট ইম্পর্টেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা মোস্ট ইম্পর্টেন্ট, ক্রায়োসার্জারি মোস্ট ইম্পর্টেন্ট, বায়োমেট্রিক্স মোস্ট ইম্পর্টেন্ট, বায়ো ইনফরমেটিক্স মোস্ট ইম্পর্টেন্ট, রোবোটিক্স ইম্পর্টেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট। বিশ্বগ্রাম আর ন্যানো টেকনোলজি এই দুইটা এত বেশি গুরুত্বপূর্ণ না, তবে আমি তাও দিলাম। ন্যানো টেকনোলজি থেকে এমসিকিউ আসে, অনেক সময় এমসিকিউ আসে, অথবা তোমাকে সৃজনশীল খ নম্বরে বলে দিতে পারে ন্যানো টেকনোলজি কি। যেমন এখানে কিছু আগে আমি লিখি নাই, যেমন আমাকে বলতে পারে যে মনে করো ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, তথ্য কাকে বলে, যোগাযোগ কাকে বলে। তথ্য বলতে কি বুঝো, যোগাযোগ বলতে কি বুঝো, ওগুলো একদম বেসিক। তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিবা ভাই, তথ্য কাকে বলে, যোগাযোগ কাকে বলে তুমি জানবা না। আর ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এগুলো প্রথম অধ্যায়ে আছে, একটু দেখে নিবা। সৃজনশীলের জন্য এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। তখন দেখো অধ্যায় 2 থেকে টপিক ছিলাম 8টা। কয়টা টপিক? 8টা। ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মেথড, তার মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, মোবাইল ফোনের প্রজন্ম, নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং। তুমি দেখো, তুমি এখান থেকে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে সবগুলো টপিকই ইম্পর্টেন্ট। সত্যি কথা বলতে এখানে সবগুলো টপিকই ইম্পর্টেন্ট। তবে যদি বলো স্যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলো, তাহলে মোবাইল ফোনের প্রজন্ম, নেটওয়ার্ক টপোলজি, ডাটা ট্রান্সমিশন মোড, ডাটা ট্রান্সমিশন মেথড, তারপর হচ্ছে এই যে মনে করো তার মাধ্যম। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু সবগুলাই
ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেটওয়ার্ক টপোলজি এইটা অনেক বইতে যখন সূচিপত্র খুললে এখানে দেখো আমার হাতে যে বইটা আছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই, এই বইটা যখন এখানে দেখলাম এখানে কিন্তু কি নেটওয়ার্ক টপোলজি নামে কিছু লেখা নাই। দেখো এখানে কিন্তু নেই। তাহলে স্যার এই বইতে নেটওয়ার্ক টপোলজি নেই? আছে, আছে। কি নামে আছে জানো? কম্পিউটার নেটওয়ার্কের গঠন। কম্পিউটার নেটওয়ার্কের গঠন, এই যে পাশে দিয়ে লেখা আছে নেটওয়ার্ক টপোলজি। তো কার সূচিপত্রে যদি যাদের সূচিপত্র দেখবা যে এখানে লেখা আছে যে কম্পিউটার নেটওয়ার্কের গঠন, এই কম্পিউটার নেটওয়ার্কের গঠন এখানে গেলে তুমি এই যে নেটওয়ার্ক টপোলজি এই টপিকটা পাবা, এই টপিকটা পাবা। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি কারো বই প্রমোট করতে আসি নাই ভাই। তোমার যার বই ভালো লাগে তার বই পড়বা, যার বই ভালো লাগে তার বই পড়বা। তোমার আম্মুর টাকা দিয়ে, তোমার টাকা দিয়ে, তোমার আম্মুর টাকা দিয়ে তুমি বই কিনবা, তুমি কার বই কিনবা তুমি ভালো জানো। জাস্ট বললাম যে একটা বই আমার সামনে আছে, এটা সূচিপত্র যখন আমি দেখলাম সূচিপত্রে কিন্তু নেটওয়ার্ক টপোলজি কথাটা লেখা নাই, আছে কম্পিউটার নেটওয়ার্কের গঠন। ওই কম্পিউটার নেটওয়ার্কের গঠন এখানে ঢুকলেই নেটওয়ার্ক টপোলজি পাবা। তো এটা ছিল প্রথম দুই অধ্যায়, একটু তুলে নাও। এবার আসো অধ্যায় 3 এবং অধ্যায় 4। অধ্যায় 3, অধ্যায় 3 কেউ বাদ দিও না। অধ্যায় 3 কেউ বাদ দিও না, কেউ বাদ দিও না। কেন? আমি পরবর্তীতে যখন এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসতে পারে, কয়টা এমসিকিউ আসতে পারে বলবো, তখন বুঝবা। এখন আমি জাস্ট কোন কোন টপিক পড়তে হবে সেটা বলতেছি, কিন্তু কেউ বাদ দিও না। অধ্যায় 3 থেকে তুমি যদি বলো যে স্যার আমাকে অধ্যায় 3 থেকে একটা সৃজনশীল আসবে, এরকম প্রিপারেশন নেওয়া উচিত, সেটা বলেন যে আমি পড়লে অন্তত একটা সৃজনশীল কমন পাবো। তাহলে আমি তোমাকে বলবো তুমি মৌলিক লজিক গেট, সার্বজনীন গেট, মৌলিক লজিক গেট, সার্বজনীন গেট আর অ্যাডার। মৌলিক লজিক গেট, সার্বজনীন লজিক গেট, অ্যাডার আর কি বুলিয়ান অ্যালজেব্রা, ডি-মর্গানের উপপাদ্য। এই 5টা জিনিস যদি পড়ো, বুলিয়ান অ্যালজেব্রা, ডি-মর্গানের উপপাদ্য, মৌলিক লজিক গেট, সার্বজনীন গেট আর অ্যাডার, তাহলে তুমি একটা সৃজনশীল পাবা। যেমন সার্বজনীন গেট, এটা দিয়ে সৃজনশীল, এটা দিয়ে দেখা যায় যে কি এটা দিয়ে প্রায় বোর্ডে সৃজনশীল আসে, প্রায় বোর্ডে সৃজনশীল। তুমি দেখো তুমি সাধারণ শিক্ষা বোর্ড বলো কিংবা মাদ্রাসা শিক্ষা বোর্ড বলো, তুমি দেখবা যে লজিক গেট, মৌলিক লজিক গেট, সার্বজনীন লজিক গেট, তারপর তোমার মনে করো যে কি বুলিয়ান অ্যালজেব্রা, ডি-মর্গানের উপপাদ্য, এইগুলো দিয়ে সৃজনশীল আসতেছে, ঘুরে 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 আসতেছে। অ্যাডার, এগুলো দিয়ে ঘুরে 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 আসতেছে। তুমি একটু ভালো করে দেখলে বুঝবা। সার্বজনীন গেট এটা হট টপিক, এটা যতদিন আইসিডি আছে, যতদিন আইসিডি আছে ততদিন মৌলিক লজিক গেট, সার্বজনীন গেট, ডি-মর্গানের উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রা, অ্যাডার, এই 5টা গুরুত্ব ততদিন থাকবেই। তাও এখানে দেখো অধ্যায় 3টা বিষয় আর অধ্যায় 2টা পার্ট। প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় পার্ট হচ্ছে ডিজিটাল ডিভাইস। প্রথম পার্ট সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় পার্ট ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি থেকে কি পড়বা? সংখ্যা পদ্ধতি সংখ্যা পড়বা, তারপর প্রতিসরণ সংখ্যা পদ্ধতি, নন প্রতিসরণ সংখ্যা পদ্ধতি, প্রকারভেদটা আমি এখানে লিখে নেই, মুখে বলতেছে প্রকারভেদ। তারপর হচ্ছে রূপান্তর। রূপান্তর মানে কি? বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি দশমিক থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এগুলা পরিপূরক, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। সংখ্যা পদ্ধতি থেকে এগুলো পড়লে মোটামুটি হবে। আর ডিজিটাল ডিভাইস থেকে তোমাকে একটু পড়ালেখা বেশি করা লাগবে। ডিজিটাল ডিভাইস থেকে বুলিয়ান অ্যালজেব্রা, ডি-মর্গানের উপপাদ্য, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট, সার্বজনীন লজিক গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, এগুলো পড়বা। অধ্যায়টা খুব বড়, এগুলো পড়বা। অধ্যায় 4, অধ্যায় 4 থেকে তুমি বেশি কিছু পড়া লাগবে না। তুমি ওয়েবসাইটে প্রকারভেদটা পড়ো, কাঠামো পড়ো। তুমি যদি জাস্ট টেবিল বানাতে পারো, টেবিল বানাতে পারো, তাহলে অনেক সময় কমন পড়ে যায়। ঠিক আছে, কমন পড়ে, টেবিল বানাতে পারলে কমন পড়ে দেখা যায়। ঠিক আছে, সব সময় যে টেবিল বানালে কমন পড়বে তা না। টেবিল বানানো শিখো, হাইপার লিঙ্ক, ওয়েবসাইট পাবলিশিং, ছবি যোগ করা, টেবিল তৈরি, হাইপার লিঙ্ক, ওয়েবসাইট পাবলিশিং, ছবি যোগ করা, প্যারাগ্রাফ কলম, এগুলো প্যারাগ্রাফ কলম, টেবিল তৈরি। ঠিক আছে, বুঝছো? তোমাকে হাইপার লিঙ্ক, ওয়েবসাইট পাবলিশিং, ছবি যোগ করা, এগুলো একটু ভালো করে দেখবা।
এটা গেল অধ্যায় 4 3 4 একটু তুলে নাও। এবার আসো অধ্যায় 6, দুঃখিত অধ্যায় 5 6, অধ্যায় 5 6, অধ্যায় 5 এই অধ্যায়টা অনেকে ভয় পাও, অনেকে কঠিন মনে হয়। আমি তোমাকে বলি অধ্যায় 5 মনে করো তুমি বাদ বাকি অধ্যায়গুলো পড়ছো, হ্যাঁ বাদ বাকি অধ্যায়গুলো পড়ছো, অথবা তুমি মনে করো অধ্যায় 5টা একেবারে পড়ো নাই। এখন অধ্যায় 5 তোমার না করলেও আমি তোমাকে ক্লিয়ার কাট বলি, সৃজনশীলের জন্য না করলেও চলবে, সৃজনশীলের জন্য না করলেও চলবে, কারণ তুমি অধ্যায় 5 থেকে যে সৃজনশীলগুলো আসবে সেগুলো দেখবা না আর কি। হ্যাঁ, কিন্তু এমসিকিউর জন্য তোমাকে অধ্যায় 5 পড়তে হবে। অ্যাটলিস্ট যদি সৃজনশীলের জন্য নাও পড়ো, অধ্যায় 5 যেটা করবা সেটা হচ্ছে যে অধ্যায় 5 যদি যদি সৃজনশীলের জন্য নাও পড়ো, এমসিকিউর জন্য তুমি পড়ে নিবা। অ্যাটলিস্ট তুমি বেসিকগুলো পড়বা, বেসিকগুলো পড়বা, আর বোর্ড পরীক্ষায় আসছে এমসিকিউগুলো পড়বা, এমসিকিউগুলো পড়বা, ঠিক আছে। এখন আসো অধ্যায় 5 থেকে যারা অধ্যায় 5 পড়বা তারা কি কি পড়বা দেখো। অধ্যায় 5ও 2টা পার্ট, অধ্যায় 5ও 2টা পার্ট। এই যে এখানে আমি প্রথম 4টা হচ্ছে একটা পার্ট, আর পরের 4টা হচ্ছে আরেকটা পার্ট, ঠিক আছে। প্রথম 4টা হচ্ছে একটা পার্ট, পরের 4টা হচ্ছে আরেকটা পার্ট। প্রথম পার্টে অনেকগুলো টপিক আছে, দ্বিতীয় পার্টে অনেকগুলো টপিক আছে। তার থেকে আমি প্রথম পার্ট থেকে নিলাম 4টা, দ্বিতীয় পার্ট থেকে নিলাম 4টা। বিষয়টা এমন না যে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টে 8টা টপিকে বইতে আছে, এরকম না, আরও বেশি আছে। আমি প্রথম পার্ট থেকে 4টা নিলাম, দ্বিতীয় পার্ট থেকে 4টা নিলাম। তুমি 1 থেকে 4 পর্যন্ত যদি পড়ো, এখানে তুমি একটা সিকিউ পাবা, একটা সিকিউ, একটা ক্রিয়েটিভ কোশ্চেন তুমি পাবা, সৃজনশীল প্রশ্ন তুমি পাবা, এটা আমার বিশ্বাস। এখান থেকে একটা দিবে, আর 5 থেকে 8 পড়লো আরেকটা কথা। যারা খুব ভালো পারো তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা মোটামুটি পারো তারা তারা 1 থেকে 4 পারলেও হবে, আর যারা একেবারেই পারো না এমসিকিউর জন্য পড়বা। ঠিক আছে, দেখো প্রোগ্রামের ভাষা, অ্যালগরিদম, ফ্লোচার্ট, অনুবাদক সফটওয়্যার, অ্যালগরিদম আর ফ্লোচার্ট এগুলো পারলে মোটামুটি একটা সৃজনশীল পারা যায়। অনুবাদক সফটওয়্যার, সেই প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামের গঠন, কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 6, অধ্যায় 6 সহজ একটা অধ্যায়, আসলে সহজ একটা অধ্যায়। অধ্যায় 6 সহজ একটা অধ্যায়। ইভেন আমি মনে করি আইসিটিতে যদি কোনো কঠিন অধ্যায় থাকে তাহলে অধ্যায় 5টাই আছে। এটাও এত কঠিন না, যদি বুঝে বুঝে পড়ো কঠিন না, যদি ভালোভাবে বুঝে পড়ো তাহলে কঠিন না। অনেক সময় হয় কি আমাদের মাথার মধ্যে ঢুকে যায় এটা কঠিন। ভাই তুমি এইচএসসিতে পড়তেছ, ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্ট, তুমি একটু কঠিন পড়ালেখা তোমার আসবে না ভাইয়া, একটু কঠিন পড়ালেখা আসবে না আপু? আমার কানে যাও, সমস্যা নেই, তুমি নিজে বলো এটা একটু কঠিন, কিন্তু এত কঠিন না যে তুমি পারবা না, একটু কঠিন কিন্তু এত বেশি কঠিন না। অধ্যায় 6 না দেখো, ও আর বাকি অধ্যায়গুলো সহজ, বাকি অধ্যায়গুলো সহজ, অনেকে অধ্যায় 3 কঠিন লাগে। অধ্যায় 3 যদি বুঝে বুঝে পড়তে পারো তোমার থেকে অধ্যায় 3 খুব মজা লাগবে। অধ্যায় 3 যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলে অধ্যায় 3 যে কত মজার একটা অধ্যায় তখন তুমি বুঝবা, আসলে মজার অধ্যায়। অধ্যায় 6 কি পড়বা, এখান থেকে রিলেশনাল ডেটাবেস, ডেটা টাইপ, ডেটাবেস তৈরি, ডেটা টাইপ, ডেটাবেস তৈরি, প্রথম 3টা পড়ে মোটামুটি হয়ে যায়। রিলেশনাল ডেটাবেস, ডেটা টাইপ, ডেটাবেস তৈরি, এই 3টা পড়ে মোটামুটি হয়ে যায়। তারপরে আরো যেটা আছে ডেটা এনক্রিপশন আর হচ্ছে কর্পোরেট ডেটাবেস, ঠিক আছে। তো এগুলো ছিল তোমার অধ্যায় 6টা, বেশ কয়েক বছর ছিল না, অধ্যায় 6টা বেশ কয়েক বছর ছিল না, শর্ট সিলেবাসের কারণে বেশ কয়েক বছর অধ্যায় 6 ছিল না, ঠিক আছে। কিন্তু বাকি 5টা অধ্যায় ছিল। অধ্যায় 6 বেশ কয়েক বছর ছিল না, কিন্তু বাকি 5টা অধ্যায় ছিল, ঠিক আছে। তো এটা গেল আমার প্রথম পর্ব, অর্থাৎ প্রথম অংশ, কোন অধ্যায় থেকে কী টপিক পড়বা। এবার পরবর্তী অংশ কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আর কয়টা এমসিকিউ। চলো শুরু করা যাক। এবার আসো কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ, কয়টা সৃজনশীল আসতে পারে। প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, আর
এমসিকিউ 3 থেকে 4টা, আমার মনে হয় 3টা দিবে অন্তত, আমার মনে হয় 3টা দিবে, কমপক্ষে 3টা দিবে। আর যদি কপাল বেশি খারাপ হয় তোমার 2টাও দিতে পারে। কি হতে পারে? 3 থেকে 4টা এভাবেও দিতে পারে, অথবা 2টাও দিতে পারে, 3টাও দিতে পারে। ঠিক আছে? অধ্যায় 2 থেকে একটা সৃজনশীল মাস্ট দিবে, একটা সৃজনশীল মাস্ট দিবে। এমসিকিউ 3টাও দিতে পারে, 4টাও দিতে পারে। অধ্যায় 3, এই যে আমি একটু আগে বলছিলাম অধ্যায় 3টা সবাই পড়বা, বাদ দিবে না। কেন? অধ্যায় 3 থেকে সৃজনশীল দেবে 2টা। কয়টা? 2টা। এমসিকিউ 5 থেকে 6 আমি যদিও লিখছি, আমার কেন জানি মনে হয় অধ্যায় 3 থেকে 6টা এমসিকিউ দিতে পারে, 6টা এমসিকিউ দিতে পারে। এখন পারো যে ভাই আপনি একবার লিখছেন 3 থেকে 4, আবার বলছেন 2টাও দিতে পারে, বলতেছেন আবার 3 থেকে 4, 5 থেকে 6 কেন লিখছেন? কারণ এক্স্যাক্টলি কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ দিবে এটা অনুমান করা যায়, এটা অনুমান করা যায় কি, ঠিক অনুমান করা যায়, কিন্তু এক্স্যাক্টলি কয়টা দিবে সেটা বলা যায় না। মানে কয়টা দিবে সেটা অনুমান করা যায়, কয়টা দিবে সেটা অনুমান করা যায়, কিন্তু এক্স্যাক্টলি কয়টা দিবে সেটা একদম নির্দিষ্ট করে বলা যায় না। তাই যেমন 3টাও দিতে পারে, 4টাও দিতে পারে, আবার 2টাও দিতে পারে। এখানে 3টা দিতে পারে, 4টা দিতে পারে, এখানে 5টা দিতে পারে, 6টা দিতে পারে, আরো কম বেশিও দিতে পারে। অর্থাৎ 4 থেকে সৃজনশীল একটা দিবে, আর এমসিকিউ 3টা থেকে 4টা দিবে। অর্থাৎ 5 থেকে সৃজনশীল 2টা, সৃজনশীল 2টা মাস্ট দিবে, আর এমসিকিউ দিবে 6টা থেকে 7টা। আমার মনে হয় এমসিকিউ 6টা থেকে 7টা, অ্যাটলিস্ট 6টা এমসিকিউ দিবে আমার মতে। আর যদি তাও আরো কম দেয়, বেশি কম দিয়ে এখানে তাহলে 5টা দিবে, বেশি কম দিলে 5টা দিবে। আর অধ্যায় 6 থেকে সৃজনশীল একটা, এমসিকিউ 3 থেকে 4টা। অধ্যায় 6 থেকে সৃজনশীল একটা, এমসিকিউ 3 থেকে 4টা। ঠিক আছে? একটু দেখে নিতে পারো, একটু দেখে নিতে পারো। এবার আসো ভাইয়া, পাস করার জন্য কি করব, তারপরে ভালো রেজাল্ট করার জন্য কি করব? যাদের অবস্থা খুব বেশি খারাপ, যাদের অবস্থা খুব বেশি খারাপ, এখনো মোটামুটি সময় আছে, বলতেছি কিন্তু এখনো মোটামুটি সময় আছে। যাদের অবস্থা বেশি খারাপ তারা 1, 2, 3 এই 3টা অধ্যায় পড়ে যাও, তাহলে 4টা সৃজনশীল কমন পাবা, 4টা সৃজনশীল কমন পাবা। যদি 4টা সৃজনশীল কোনো কারণে 40 নাম্বার লিখতে নাও পারো, ভেঙে চলে 35-36 লিখতে পারবা। অন্তত ভাই এই 3টা অধ্যায় পড়ে যাও ভাই, প্লিজ। আর যাদের অবস্থা, এটা হচ্ছে পাস করার জন্য। অথবা তুমি 3 নাম্বার অধ্যায়টা পড়বা না, যে 3 নাম্বার অধ্যায়টা অনেক বড়, পড়বা না বলতেছ, তাহলে তুমি 3 নাম্বার অধ্যায় যদি না পড়ো, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে অনেকজন অনেক কথা বলবে, অনেক ধরনের সাজেশন দিবে। ভাই 3টা সৃজনশীল কমন পড়লে, আইসিডি 3টা সৃজনশীল কমন পড়লে তোমার খুব ভালোভাবে যদি লেখো, তাহলে 3টা সৃজনশীল ভালো নম্বর পাওয়া যায়, 5 নম্বর উঠে আরো বেশি উঠবে। কিন্তু কথা হচ্ছে তুমি কি 3টা সৃজনশীল হুবহু খুব 3টা সৃজনশীল কমন পাবা? তুমি কি 3টা অধ্যায় পড়ে 3টা সৃজনশীল কমন পাবা? এখন বলো স্যার আপনারা বলছেন পাবেন, 1, 2, 3 এই 3টা পড়ে তুমি 4টা সৃজনশীল পাবা। তার মধ্যে একটা যদি কোনো কারণে মিসিংও হয়, 3টা তোমার কনফার্ম থাকবে, 3টা তোমার কনফার্ম থাকবে। ভাই আমার 1, 2 থেকে 2টা কমন পড়ছে, আর 3 নাম্বার অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন পড়ছে ভাই, তাও তো 3টা কমন পড়ছে। আর আরেকটা যে কমন পড়ে এটা একেবারে কমন পড়বে না তা না, 1, 2, 3 পড়ে আমি বললাম তো অ্যাটলিস্ট 35-36 কমন পড়বে। কিন্তু তুমি যদি 1, 2 পড়ো, এরপর 1, 2, 4 পড়লা, তোমার এখান থেকে সৃজনশীল তুমি 3টা অধ্যায় পড়ে গেলা, পড়ে যাওয়ার পরে কিন্তু তোমার সৃজনশীল 3টা কমন পরীক্ষা, 3টা অধ্যায় থেকে 3টা 1, 2, 4 থেকে 3টা সৃজনশীল আসছে 100% আসছে, কিন্তু তুমি 3টা লিখতে পারতেছো না, তুমি লিখতে পারতেছো 20 অথবা 22-এর, তখন তোমার কি হবে? তাই যারা পাস করতে চাও তাদের জন্য সেফ জোন হচ্ছে 1, 2, 3 এই 3টা অধ্যায় পড়ে চলে যাও। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো 3 নম্বর অধ্যায় প্রিপারেশনের আমাদের সময় আছে। জাস্ট যে টপিকগুলো দিচ্ছি 3 নম্বর অধ্যায় থেকে, শুধু ওই টপিকগুলো পড়ো, শুধু ওই টপিকগুলো পড়ো। আর তাও যদি না পড়ো তাহলে 1, 2, 4, 6 রিস্ক নিও না ভাই, এই 4টা অধ্যায় পড়লে 4টা সৃজনশীল কমন পাবা। আর যদি কোনো কারণে 4টা না আসে, কোনো কারণে কি 4টা না আসে, তাও 3টা আসবে, 5 নম্বর বুঝতে পারবা। এটা গেল
পাস করার জন্য, এমন একটা ভালো রেজাল্ট করার জন্য তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, আর ঠিকঠাক যেটা বলছেন পাস করার জন্য যে অধ্যায়গুলো দিচ্ছি ওগুলো সৃজনশীলটা খুব ভালো করে পড়বা এমসিকিউর জন্য খুব ভালো করে পড়বা, পাশাপাশি এমসিকিউর জন্য অন্যান্য অধ্যায়গুলো মোটামুটি টাচ দিয়ে যাবে। বেশিরভাগ এমসিকিউতে খারাপ করে, আইসিডিতে যারা খারাপ করে ওই এসএসসিতে যেমন যারা ম্যাথে খারাপ করে বেশিরভাগ এমসিকিউতে খারাপ করে, এইচএসসিতে আইসিডিতে যারা খারাপ করে তাদের বেশিরভাগই দেখবে যে এমসিকিউতে খারাপ করে গেছে। তাই এমসিকিউর প্রতি সাবধান। এবার আসো যারা ভালো রেজাল্ট করতে চাও, তুমি 1, 2, 3, 4, 6 যদি এই 5টা অধ্যায় করো তাহলে ইনশাআল্লাহ তোমার 80 নাম্বার ইনশাআল্লাহ থাকবে বলা যায়। কারণ 50 হচ্ছে সৃজনশীল, 25 হচ্ছে এমসিকিউ, আর 25 তো কি ব্যবহারিক, 25 ব্যবহারিক না। এখন যদি এই 5টা অধ্যায় পড়ো, সৃজনশীল তুমি কমন পাবা 6টা, এমসিকিউ কমন পাবা 18 থেকে 19টা। এখন এমসিকিউ তো 25টা, তাহলে তোমাকে কি করতে হবে? এটা যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা খুব ভালো নাম্বার পেতে চাও, এমসিকিউ খুব ভালো করার জন্য কি করতে হবে? অধ্যায় 5 ধীরে খেলে পড়তেছো না, যারা পড়বা এখানে 1, 2, 3, 4, 6 এটা যারা ফলো করবা তারা তো অধ্যায় 5 পড়তেছো না, তারা কি করবা এমসিকিউর জন্য, আমি যেটা আগেও বলছি এমসিকিউর জন্য অন্তত অধ্যায় 5টা পড়বা, শুধু এমসিকিউর জন্য। আর যদি কেউ 1, 2, 3, 6 এই 4টা অধ্যায় পড়ে সে 5টা সৃজনশীল কমন পাবে, এমসিকিউ কমন পাবে 15 থেকে 16টা। যদি কেউ 1, 2, 4, 6 এই 4টা অধ্যায় পড়ে সে সৃজনশীল কমন পাবে 4টা, ঠিক আছে। যদি কেউ এরকম করে যে 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় পড়ে, এই 4টা অধ্যায় যদি পড়ে তাহলেও কি সে 5টা সৃজনশীল কমন পাবে, কারণ 3 নম্বর অধ্যায় থেকে 2টা আসবে আর বাকি 3টা থেকে 3টা 5টা, ঠিক আছে। 5টা সৃজনশীল কমন পাবে, এমসিকিউ পাবে 15 থেকে 16টা। যদি 1, 2, 3, 4, 6 পড়ে, খুব ভালো করে পড়ে, সে সৃজনশীল পাবে 6টা, এমসিকিউ পাবে 18 থেকে 19টা। আর অধ্যায় 5টার কাছে এমসিকিউ যখন পড়ে গেলে হবে। আর যারা 1, 2, 3, 4, 5, 6 সবগুলো পড়বা ভালো হবে, তারা তো ভালো রেজাল্ট করবে। আমি পাশের জন্য যখন কথা বলছিলাম, পাস নাম্বার কীভাবে তুলবা, তখন এখানে বারবার আমি যখন পাশের কথা বলতেছিলাম তখন তুমি একটু খেয়াল করে দেখবা, আমি যখন পাস নাম্বারের কথাটা বলতেছিলাম তখন আমি প্রথমে 1, 2, 3 যখন এই 3টা অধ্যায় দিলাম, এই 3টা অধ্যায় থেকে 4টা সৃজনশীল আসবে আমি বলে দিচ্ছি। কিন্তু আমি যখন পরবর্তীতে যারা অধ্যায় 3 করবে না বললাম, তখন আমি বলবো তুমি 4 আর 6 দাও। অধ্যায় 3 একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে, যদি এই একটা অধ্যায় না করো তাহলে এটা পরিবর্তন তুমি 2টা অধ্যায় করো, 4 আর 6 4টা সৃজনশীল আসবে। কারণ অনেক সময় হয় কি ভাইয়া, দেখো তুমি 3টা সৃজনশীল প্রিপারেশন নিয়ে গেলা, খুব ভালোভাবে বলে গেলা, কিন্তু কোনো কারণ আল্লাহ না করুক আসলো না, তখন কি করবা? মানে ওই অধ্যায় থেকে তো প্রশ্ন আসবে, কিন্তু তুমি কি করবা? কমন পাইলা না, তুমি পরীক্ষা হলে ভুলে গেলা, তখন তোমার কি হবে? তাই এমনভাবে প্রিপারেশন নিয়ে যাও যেন 4টা সৃজনশীল কমন পড়বে প্লিজ। ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা ধৈর্য নিয়ে দেখেছ তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।